হঠাৎ করে কালো মেঘের আচ্ছন্ন ছায়া, কালো বিড়ালের আচ্ছন্ন আছর, আকাশ থেকে যেন বজ্রপাত আর বৃষ্টির শুরু। এটাই কি কালবৈশাখীর আগমন? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর ভালোর উদ্দেশ্যেই রয়েছেন। আমিও ভালোর উদ্দেশ্যেই রয়েছি। আজ আমি যে ভূতুড়ে গল্পটি শোনাতে যাব, গল্পটির নাম বৈশাখী রাত্রে চায়ের দোকান। এই গল্পটি লিখেছেন খুলনা থেকে আমার এক শ্রোতা। আমি তার নাম এবং পরিচয় পরে বলবো। আমি এখন আমার শ্রোতার পক্ষ থেকে আমার কণ্ঠে গল্পটি পড়ে শোনাচ্ছি। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন এক রাত্রে আমি বাসা থেকে একটা ঝামেলা করে, অর্থাৎ আমার ফ্যামিলির লোকজনের সঙ্গে ঝামেলা করে বাসা থেকে বের হয়ে যাই। তো বের হয়ে আমার নানির বাসা, অর্থাৎ নানু বাড়ি, আমার এই জায়গা থেকে প্রায় 150 টাকার মতো ভাড়া। তো রাত করে বের হয়ে যাব ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে একটা চার দোকান খোলা ছিল। রাত তখন প্রায় 11টা পার হয়ে গিয়েছে। ঠিক সেই সময় চার দোকানে দেখি 3 জন লোক আর 4 দোকানদার, মোট 4 জন বসে চা খাচ্ছে আর গল্প করছে। একটু শীত শীত আবহাওয়া, কারণ মাঝে মধ্যেই দমকা হাওয়া হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল কিছুদিন পর পর। তো এই দিন সকালেও বৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই। চার দোকানে গেলাম, গিয়ে বাস আসতে শুনলাম আরো 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এই 1.5 ঘন্টা কি করব বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় আমার কাছে টাচ ফোন ছিল না, একটা বাটন ফোন ছিল, তা আগেকার মডেলের নোকিয়া ফোন। তো সেই ফোনটি কাছে ছিল, সময় কাটানোর মতো আর তেমন কোনো মাধ্যম ছিল না। আমি ওই জন্যেই চার দোকানের দিকে একটু এগিয়ে যাই। চার দোকানে গিয়ে আমি একটা রং চা অর্ডার করি আর তাদের সঙ্গে মিল দিয়ে গল্প শুনছিলাম আর চাটা খাচ্ছিলাম। হঠাৎ দেখি আকাশের চারপাশে অন্ধকার কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে গেল। বুঝতে পারলাম না, নিমিষেই কোথা থেকে যেন ঝড় ও দমকা হাওয়া শুরু হয়ে গেল। কিন্তু আমি লক্ষ্য করলাম যে শুধুমাত্র আমাদের এই জায়গায় ঝড়টা দেখা যাচ্ছে। একটু দূরেই আমার দৃষ্টিতেই দেখা যাচ্ছিল, দূরে যেন পরিষ্কার আকাশ। হঠাৎই যেন কোথা থেকে বজ্রপাত আর বৃষ্টি আচ্ছন্ন, প্রচন্ড জোরে বর্ষার সেই গলমেঘ ঝড়। আমি জানতাম না যে ওটা ছিল বৈশাখ মাস। তো বৈশাখ মাসে শুনেছি আগে আমার দাদা দাদি গল্প করতো, দাদির মুখে বিশেষ করে বেশি গল্প শোনা হতো। সেই সময় আমার দাদি গল্প করতো বৈশাখ মাসের প্রথম সপ্তাহে নাকি প্রচন্ড ঝড় হয় আর মাঝে মধ্যে ভূত প্রেত এবং জিনদেরও আহ্বান ঘটে। আমি বুঝতে পারছিলাম না এটা বৈশাখী ঝড় নাকি কোনো ভূত বা প্রেতাত্মার কর্মকাণ্ড। না বুঝে ঝড়ের মাঝখানে শুধু আমি একটু করে সেই চার যে বাইরে জ্বলন্ত চুলার দিকে চাপছিলাম, কারণ গরমের দিন আমার গায়ে তেমন কোনো ভারী পোশাকও ছিল না। শুধুমাত্র একটা সিম্পল গেঞ্জি, অর্থাৎ টি শার্ট আর একটা প্যান্ট পরে আমি কোনো পোশাকও নেই, কারণ আমার বাসায় অনেকটা ঝগড়া করে এসেছি। পকেটে ছিল মাত্র 180 টাকা। বুঝতে পারছিলাম না কি করে এই রাত্রে আমি আমার গন্তব্যে প্রবেশ করব। এদিকে প্রচন্ড ঝড় যেন থামছেই না, আর এই ঝড় থেকে কখনোই বা মুক্তি পাবো। হঠাৎই দেখি চার দোকানের ব্রেঞ্চের উপর বসে রয়েছে একটা বিশাল কালো বিড়াল। বিড়াল সাধারণত ছোট হয়, কিন্তু এই বিড়ালটিকে দেখে মনে হচ্ছিল যেন অনেকটা কুকুরের মতোই বড় দেখছিলাম, কিন্তু ভাবছিলাম হয়তো দোকানেরই বিড়ালটা। তারপর কোনো কিছু না মনে করে আমি কিছুটা চা খাচ্ছিলাম আর সেই ঝড়ো হাওয়ার ঠান্ডা চার সেই চুলার দিকে হাত বাড়িয়ে একটু আগুনের তাপ অনুভব করছিলাম। কিন্তু কোনোভাবেই ঝড় থামার নাম নেই। এদিকে 1.5 ঘন্টা পার হয়ে গেল, তবুও বাসও আসছে না। আমি চার দোকানে সেই অদ্ভুত দেখতে 3টা লোককে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আজ কি তাহলে বাস আসবে না? তারা কোনো কিছু বলল না, আমার দিকে একটু অদ্ভুত একটা নজর দিয়ে তাকালো। তাদের দৃষ্টিভঙ্গি দেখেও বেশ সুবিধার মনে হচ্ছিল না। আমি অনেকটাই ভীতু হয়ে গেলাম, কি করব এখন?
আবারও চার দোকানদারকে জিজ্ঞেস করলাম। চার দোকানদার একবার চুপ করে থাকলো। কিছুক্ষণ পর আবার কিরকম যেন একটা ভুতুরে কণ্ঠস্বর দিয়ে বলল, আমি জানি না, আসবে কি না এটা আমার কর্ম না। আমার কর্ম চা বিক্রি করা। তুমি এটা বাস স্ট্যান্ডে গিয়ে বাসের মালিকদের বা বাসের কর্তৃপক্ষদের জিজ্ঞেস করো। এটা শুনে আমি আরো বিষণ্ণতা অনুভব করলাম যে মানুষ এভাবে কেমনে কথা বলে। আমাকে একটু ভালোভাবে বললেই পারতো। তারপরেও কোনো কিছু কেয়ার না করে আমি সেই সময় বাস স্ট্যান্ডেও যেতে পারছি না, কারণ প্রচণ্ড বৃষ্টি। তেমন কোনো পোশাকও নেই আমার কাছে। আর আমি যদি এই বৃষ্টির মাঝখান দিয়ে যাই তাহলে পুরো শরীরটা আমার ভিজে যাবে। হতে পারে আমার ভেজা শরীর দেখে বাসেও নাও নিতে পারে। তো ওই জন্যে ওই জায়গায় অপেক্ষা করছিলাম যে বৃষ্টি ছাড়লেই যাব। একটু করে কমার আশঙ্কা হয়, আবারও বড় একটা করে বজ্রপাত দেখা যায়। বজ্রপাতের সুরে আবারও জোরে মুষলধারে বৃষ্টি হতে থাকে। বৃষ্টি এরকম হতেই চলছে। আমি তাদের তিনজনকে লক্ষ্য করছি। আমার চা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা তিনজন বারবার চায়ের কাপে চুমুক দিচ্ছে, কিন্তু তাদের তিনজনের চা যেন ফুরোচ্ছেই না। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম, সেই আমি বাস স্ট্যান্ডে আসার থেকে দূর থেকে লক্ষ্য করছি তারা চা খাচ্ছে, কিন্তু চা খেয়েই যাচ্ছে। কোনোভাবেই তাদের চার কাপে থেকে চা কমে না, অথচ তারা বারবার চুমুক দিয়ে যাচ্ছে। জানি না কিভাবে এটা সম্ভব। এটা দেখে আমার মনে আরো কৌতূহলবশত বেশি জেগে গেল। আমি একবার ভাবি হয়তো দৌড় দেব, আবার ভাবি যে না, লোকে খারাপ বলবে। সেই সময় দূর থেকে বাস স্ট্যান্ড থেকে সেই চারদিকে চা স্টলের দিকে লক্ষ্য করছিল অনেক মানুষ, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। আর সেই বাস স্ট্যান্ডের লোকগুলো যেন যেভাবে বসে রয়েছে ঠিক সেভাবেই চুপচাপ বসে রয়েছে, কেউ নড়াচড়া করছে না। এগুলো দেখে আমার মনে অনেক ভয় হচ্ছিল যে কি হয় এখন, কেউ কেন কথা বলছে না, আর বাসও কেন বা আসে না। এটা দেখে আমি ভাবছি আর বিষণ্ণতা অনুভব করছি। আমি একটু সাহস নিয়ে সেই অদ্ভুত দেখতে তিনটা লোককে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনাদের বাসা কোথায়? কথা বললো না। আবার বললাম, আঙ্কেল আপনারা কোথায় যাচ্ছেন? এখন তাদের তিনজনের মধ্যে একজন বড় বড় মৌসালা একটা মানুষ আমাকে বলছে, মরতে যাচ্ছি, যাবি আমাদের সঙ্গে? এটা দেখে আমি আরো বেশি ভয় পাচ্ছিলাম। আমি তখন সাহস নিয়ে সেই আঙ্কেলকে বললাম, এই বিষণ্ণতা অনুভব নিয়ে আমাকে কেন কথা বলছেন আঙ্কেল? একটু ভালোভাবে কথা বললেও তো পারেন। তখন কিরকম যেন সেই টুলের উপর বেঞ্চের উপর থাকা বিড়ালটা, বসে থাকা বিড়ালটা আমার দিকে অনেক ভয়ঙ্কর রূপে বড় হয়ে আক্রমণ করতে আসে, অর্থাৎ আছর মারতে আসে। এটা দেখেই আমি এক দৌড়ে বাস স্ট্যান্ডে যাই। কিন্তু সব থেকে ভয় পাই আমি ওই জায়গায় যে বাস স্ট্যান্ডে এই বৃষ্টির মধ্যে দিয়ে আসার পরেও আমার শরীরে এক ফোঁটা পানি নেই। আমি ভাবছিলাম হয়তো পুরো শরীর আমার ভিজে শেষ, কিন্তু একটু পরেই লক্ষ্য করে দেখি সেই জায়গায় কোনো চার দোকানও নেই। আমি এটা দেখে সেই বাস স্ট্যান্ডের সকল কিছু কিছু যাত্রীকে জিজ্ঞেস করলাম, ওই জায়গায় একটা চার দোকান ছিল না? তখন আমাকে সে যাদেরকেই আমি জিজ্ঞেস করি তারাই আমাকে বলে, তুমি পাগল নাকি? ওই জায়গায় তো কোনো চার দোকান নেই। আমরা অনেকক্ষণ হলে দেখছি তুমি ওই জায়গায় বসে আছো, আর কিছুক্ষণ পর পরই মুখে হাত দিচ্ছ। অর্থাৎ তখন আমি বুঝলাম, হ্যাঁ ঠিকই তো বলছে, কারণ আমি সেই সময় চা খাচ্ছিলাম। তারপর আবারও আমি বাস স্ট্যান্ডে অর্থাৎ যাই টিকিট কাউন্টারে থাকে যে আঙ্কেল, সেই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল ওই জায়গায় কি একটা চার দোকান ছিল না? তখন আঙ্কেল বলল যে, কোথায় তুমি চার দোকান পেলা? আমি বললাম, আমি না ওই জায়গায় গিয়ে চা খেলাম। আঙ্কেল বলল, দূর ছেলে, তুমি ওই জায়গায়, তোমাকে এই যে ডাক দিলাম আমরা, তুমি আসলেই না, হাত দিয়ে ইশারা করলে যে বাস যাক, আমি যাব না। বাস চলে গেল একটু আগেই। আমি আঙ্কেলকে বললাম, ইস, এটা কিভাবে সম্ভব? এটা শুনে আমার মন অনেক বিষণ্ণতা হলো। কিভাবে এটা সম্ভব? কেউ দেখেনি, শুধু আমি দেখেছি। চার দোকানের এই ঘটনাটি আমার মনে তখন আরো বেশি কৌতূহলীবশত জাগতে থাকে। পরে আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল নেক্সট বাসটি কখন আসবে? আমি তখন বললাম আঙ্কেলকে, ও আচ্ছা, তাহলে আমি আর একটু ওয়েট করছি 2 ঘন্টা। ভাবছি এই 2 ঘন্টা আমি কিভাবে কাটাবো। এবার সেই মনের ভিতরকার সেই ভয় আর আচ্ছন্নতা, বিষণ্ণতা আমাকে কোনোভাবেই যেন ছাড় দিচ্ছে না। এবার আমি নিয়ত করে নিয়েছি যে
সেই বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারের আঙ্কেলের সঙ্গেই বসে থাকবো। আমি আঙ্কেলের থেকে অনুমতি নিচ্ছিলাম, আঙ্কেল আমি কি আপনার পাশে একটু বসতে পারি? আঙ্কেল তখন বলল, আচ্ছা ঠিক আছে বাবা বসো। আঙ্কেল তখন আমার সঙ্গে অনেক কথাই বলল। আঙ্কেল বলল, কি হয়েছে তোমার, আর তুমি এরকম করছো কেন? আঙ্কেলকে আমি তখন সেই ভুতুড়ে পরিবেশের কথা না বলে আমি আমার বাসার গল্পটি বলে দিলাম। আঙ্কেলও একটু মনে কষ্ট করলো, আর আঙ্কেল বলল, সমস্যা নেই বাবা, আমি তোমাকে গাড়ি আসা মাত্র গাড়িতে ঠিকভাবে তুলে দিচ্ছি, আর ওই জায়গায় তুমি কিভাবে যাবে? আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল জানি না কিভাবে যাব, তবে আমি যাব। এটা শুনে আঙ্কেল বলল, বুঝতে পেরেছি, তোমার মনে অনেক রাগ আর ক্ষোভ বাসা বেঁধেছে। আচ্ছা বাবা যাও। কথা বলতে বলতে কিভাবে যেন সময়গুলোকে পার হয়ে যায় অল্পক্ষণেই। এবারের সময়টা আমি বুঝতেও পারলাম না যে এত তাড়াতাড়ি 2টা ঘন্টা সময় কিভাবে পেরিয়ে গেল। তারপর বাসে উঠলাম। বাসের জার্নি শেষে আমাকে নেমে দিল আমার নানির বাড়ির সেই রাস্তায়। তো আমি নানির বাসার সেই রাস্তায় নেমে যাওয়ার পর বিষণ্ণতা মুখ নিয়ে ভয়ে ভয়ে সেই বাঁশঝাড়ের রাস্তাটি পার হচ্ছি, কারণ আমার নানির বাসার সামনেই একটা বাঁশঝাড়ের রাস্তা, আর একটু হেঁটে ওই বাঁশঝাড়ের রাস্তাটি পার হলেই আমি পেয়ে যাব আমার নানুর বাসা। নানুর বাসার ভিতর প্রবেশ করলে আর কোনো সমস্যা হবে না, এটা ভাবছি। আর একটু এগোচ্ছি, এগোতে এগোতেই বাজারের ডান পাশে ছিল একটা বিশাল কবরস্থান। যে কবরস্থানটিতে শুধু ওইগুলো মানুষকেই কবর দেওয়া হয় যে মানুষগুলো বিষ খেয়ে মৃত্যুবরণ করেছে এবং গলায় দড়ি দিয়ে, অথবা অ্যাক্সিডেন্টে একদম বিচ্ছিন্ন অবস্থা। আবার কিছু মানুষকে কবর দেওয়া হয় যাদের কোনো নাম পরিচয়হীন, অথবা পাগলদের। এটা আমার মনে আরো বেশি কৌতূহলবশত কাজ করে। আজ তো কালো বৈশাখী রাত, সেই বৈশাখী রাত্রে না জানি কি হয়। এমনিতেই বাস স্ট্যান্ডের সেই ঘটনাটি আমি এখনো ভুলতে পারবো না। একটু করে এগোচ্ছি আর ভয় পাচ্ছি। মাঝে মধ্যে বাসঝাড়ের মাঝখান থেকে শিয়ালের আওয়াজ ভেসে যাচ্ছে, তবুও এগোচ্ছি কোনো কিছু কেয়ার না করে। ছোটবেলায় এগোচ্ছি আর ছোটবেলার সেই গল্পটি আমার মাথায় বাড়ি দিচ্ছে যে যখন কোনো অচেনা রাস্তায় একা একা যাবে তখন দাদির কথাটি অবশ্যই মনে করবে। অর্থাৎ দাদি আমাকে বলেছিল যে ভুতুরে কোনো পরিবেশ ঘটলে অবশ্যই তুই পিছন দিক তাকাবে না। এটা শুনে আমি আরো বেশি ভয় পাচ্ছিলাম। যেই আমার এই কথাটি মাথায় আসলো তখন আমি ভাবলাম যা কিছু হয়ে যাক আমি অবশ্যই পিছনে ঘুরবো না। কিছু দূর যাওয়ার পরেই আমি লক্ষ্য করতে পারলাম, বুঝতে পারলাম যে আমাকে কে যেন ডাকছে, কিন্তু আমার দাদির সেই কথাটি মনে পড়ে আমি আর তার দিকে তাকালাম না। না তাকিয়ে আবারও সামনের দিকে রওনা দিলাম। তারপর আবার দেখি কবরস্থানের মাঝখান থেকে এরকম যেন একটা অদ্ভুত আচরণ এবং আওয়াজ আসছে। আমি বুঝতে পারলাম, ওদিকেও তাকালাম না, সোজা আমি নানির বাসার দিকে গেলাম। যাওয়ার পর গেটে অনেকক্ষণ ডাকাডাকির পর নানি বাসা থেকে উঠলো। ওঠার পর আমি যখন আমার নানিকে সব ঘটনা খুলে বললাম তখন নানি আমাকে তাড়াতাড়ি একটা লোহার শেক গরম করে পানির মাঝখানে দিয়ে সেই পানিটুকু খাইয়ে দিল, আর বলল, যাক ভালোভাবে এসেছিস, এটাই অনেক। সাহস করে তুই যে জোর দিয়ে ওই জায়গা থেকে পালিয়ে এসেছিস এটাই তোকে বাঁচিয়ে এই জায়গা পর্যন্ত এনেছে। এটা শুনে আমি নানিকে বললাম, কেন নানি, কি হতে পারতো? নানি বলল, হতে পারতো ওরা তোকে ওদের সাথে করে নিয়ে যেত। আজ তুই যে বেঁচে এসেছিস এটাই অনেক বাবা। তবে রাগ কিন্তু মানুষের সব থেকে ক্ষতির কারণ। আশা করছি পরবর্তী আর তুই কখনো রাগ এভাবে রেগে একা রাত করে বাসা থেকে বের হবি না। অবশ্যই দর্শক, এটা ছিল আমার শ্রোতার একদম সত্য ঘটনা। আর আমার শ্রোতা বরিশাল থেকে, নাম হলো মানিক, তার পিতার নাম সতেন এবং মাতার নাম আমিনা। অবশ্যই যদি এরকম মজার মজার ভুতুরে গল্প শুনতে চান এবং আপনাদের ও ঘটে থাকে এরকম মজার মজার ভুতুরে গল্প আর ভয়ঙ্কর গল্প, আমাকে অবশ্যই শেয়ার করতে পারেন। আমি আপনাদের গল্পটিও আপনার সবার মাঝে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাই।